হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। হিস্ট্রি একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, অ্যারাইভেল অফ ইউরোপিয়ান ইন ইন্ডিয়া। আগে যে আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রির একটা চ্যাপ্টার দেখেছিলাম, যেটাকে স্টোন এজ আমরা নাম দিয়েছিলাম। তো সেখানটায় কী হয়েছিল না হয়েছিল, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক, তখনকার মানুষ কীভাবে তাদের লাইফস্টাইল লিড করতো, আমরা ডিটেলসে জেনেছিলাম। কিছু বাকি আছে, তো ওগুলো আমরা করবো আস্তে আস্তে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাবজেক্টের যে ফার্স্ট চ্যাপ্টার ওগুলো আমরা করে নিচ্ছি। যেমন আমরা হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার, হিস্ট্রিকে যেমন 3 ভাগে ভাগ করা হয়, অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন। তো অ্যানসিয়েন্টের দিয়েছি, আজকে মডার্নের ফার্স্ট চ্যাপ্টার দেবো। এই করতে হতে পরের দিন মিডিয়েভাল দেবো। জিওগ্রাফি ফার্স্ট চ্যাপ্টার বাকি আছে, এখন ইকোনমি ফার্স্ট চ্যাপ্টার বাকি আছে, পলিটি ফার্স্ট চ্যাপ্টার দিয়েছি। তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমরা শেষ করব। সর্বপ্রথম একটা কথা বলার আছে আজকে, সেটা হলো ফার্স্ট, আই এম অলসো স্টুডেন্ট। ওকে, আই এম অলসো এ স্টুডেন্ট। আমি এখনও চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করছি। অ্যাকচুয়ালি আমি প্রথমে জিডি কোয়ালিফাই করেছিলাম, তো আমি মাঠও পাস করেছিলাম, কিন্তু আমি যাইনি, 1 নম্বর। 2 নম্বর, ওয়েস্ট বেঙ্গল পুলিশে, ওখানটায় আমি মানে রিটেন এক্সাম পাস করেছি, ওখানটায় মাঠও পাস করেছি, ইন্টারভিউ হয়েছে, এখনও ফাইনাল রেজাল্ট বাকি আছে। নেক্সট কেপি দিয়েছি, এখনও প্রিলিমসের রেজাল্ট বেরোয়নি, এখনও বেরোয়নি। ক্লার্কশিপ দিয়েছি, ক্লার্কশিপের প্রিলিমস দিয়েছি, দেন মেন্স দিয়েছি, এখনও ফাইনাল রেজাল্টের অপেক্ষা, এখনও দেয়নি। সো আমি একটা স্টুডেন্ট, তো আমি সেরকম যে খুব ডিটেলস নলেজ আছে বা সেরকম যে খুব অভিজ্ঞ একজন তা না, জাস্ট ট্রাই টু গিভ মাই বেস্ট। ওকে, আজকে একটা আমাদের নিউ চ্যাপ্টার স্টার্ট হবে। ওকে, প্রথমত অ্যারাইভেল অফ ইউরোপিয়ান ইন ইন্ডিয়া, এটা প্রথমে ব্রিফ ডিসক্রিপশন দেওয়া যাক। ওকে, ব্রিফ ডিসক্রিপশন দেওয়া যাক। প্রথমত আমাদের জানতে হবে যে ইউরোপিয়ানরা আমাদের ইন্ডিয়াতে কেন আসলো, বা তাদের আমাদের এখানে আসার যে প্রয়োজনটা ছিল, তার মেন রিজন কী, হোয়াট ইজ দ্য মেন রিজন টু কেম টু ইন্ডিয়া। ওকে, অ্যারাইভেল অফ ইউরোপিয়ান। তখন ইউরোপিয়ানরা আমাদের এখানে ট্রেডের থেকেও বড় কথা, আমাদের এইসব জায়গায় আমাদের দেশের এইসব জায়গাতে আসার প্রধান কারণ ছিল স্পাইস। কী ছিল? স্পাইসেস। প্রথমে বলে রাখি, আমাদের একটা স্টেট আছে কেরালা। ওকে, কেরালা, সেই কেরালাকে বলা হয় ল্যান্ড অফ স্পাইসেস। তো আমাদের ইন্ডিয়াতে না সব সময় এই যে আয়ুর্বেদিক থেকে শুরু করে যাবতীয় কিন্তু আমাদের ইন্ডিয়াতেই বেশি ফেমাস। এবার আমাদের এই ইন্ডিয়াতে এত ফেমাস হওয়ার কারণ হলো আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে ভালো স্পাইস তৈরি হয়, মশলা তৈরি হয়। ওকে, তো তাহলে ওরা এখানে কেন আমাদের স্পাইসের জন্য আসবে? অ্যাকচুয়ালি ওদের যে ওয়েদারটা খুব ঠান্ডা, কোল্ড। তো ওই ঠান্ডার সময় না ওদের কোনো এগ্রিকালচার হয় না, মানে ওরা চাষ করতে পারে না। তো যেহেতু ওরা চাষ করতে পারে না, তাই ওদের মাছ খেতে হয়। মাছ মানে ফ্লেশ খেতে হয়, মানে মাংস খেতে হয়। ওরা মাংসের উপর ডিপেন্ডেড। তো মাংস তো নিশ্চয়ই 1 মাস 2 মাস 3 মাস, মাসের পর মাস ভালো থাকবে না। তো কী হয়, পার্টিকুলারলি মাংসর মধ্যে একটা পার্টিকুলার স্পাইস মাখাতে হয়। তো স্পাইস যদি মাখানো হয় না, তাহলে তার মানে মাংসটা খারাপ না হওয়ার সময়টা আরও বেড়ে যায়। যেমন দেখেন, আমরা আচার থাকে, আচার কিন্তু খুব লেটে খারাপ হয়, আচার খুব ইজিলি খারাপ হয় না। তো আচার এ কারণেই খারাপ হয় না, কারণ ওর মধ্যে প্রচুর পরিমাণে স্পাইস থাকে। তো স্পাইস থাকার কারণে কী হয়, বেশি দিন টেকসই হয়। তো ঠিক তাদের প্রথম যে কারণটা ছিল, ঠিক এইটাই কারণ ছিল যে আমরা ইন্ডিয়াতে স্পাইসের খোঁজে যাব, যাতে আমাদের এখানকার যে মাংসগুলো আছে না, সেই মাংস যাতে ভালো থাকে, এগ্রিকালচার না হলেও আমাদের কোনো সমস্যা নেই। ওকে, ফার্স্ট ওদের মধ্যে অ্যারাইভাল ইউরোপিয়ানের মধ্যে আমরা একটা ট্রিটি দেখব। সেই ট্রিটি হলো এই যে
ট্রিটি অফ টর্ডেসিস, ট্রিটি অফ টর্ডেসিস, এটা ইম্পর্টেন্ট। তো একটা ট্রিটি হয়েছিল, যে ট্রিটি নাম হলো ট্রিটি অফ টর্ডেসিস, 1494 হয়েছিল। ওকে, সাইন কবে হয়েছিল? 7 জুন 1494। হ্যাঁ, অ্যান আর এগ্রিমেন্ট বিটুইন স্পেন অ্যান্ড পর্তুগাল। ওকে, ইউরোপিয়ান কান্ট্রি। তো স্পেন এবং পর্তুগালের মধ্যে একটা ট্রিটি হয়েছিল, যেটা নাম হলো ট্রিটি অফ টর্ডেসিস। এবার নেক্সট আমরা দেখব কিসের জন্য? টু রিজলভ কনফ্লিক্টস ওভার নিউলি ডিসকভার ল্যান্ডস বাই ডিভাইডিং দ্য ওয়ার্ল্ড ইন্টু টু স্ফেয়ার্স অফ ইনফ্লুয়েন্স। ওদের মেন রিজন এটা তো ছিল, কিন্তু তার পাশাপাশিও ছিল কি আমাদের ইন্ডিয়ার স্পাইসের ট্রেড করা, তাদের ওখানে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করা এবং প্রফিট তৈরি করা, প্রফিট লাভ করা। ওকে, নেক্সট চলো নেক্সট কি বলছে? হ্যাঁ, দ্য পর্তুগিজ। তাহলে আমাদের ইন্ডিয়াতে সব থেকে প্রথম যে ইউরোপিয়ানরা এসেছিল, সেটা প্রথম ছিল কে? এই পর্তুগিজরা। তাহলে এই পর্তুগিজরা কীভাবে ইন্ডিয়াতে আসে? ভালো কথা, একটা কথা বলি। সবার প্রথম যখন আমাদের ভারতবর্ষের খোঁজে যখন বেরিয়েছিল, তখন কিন্তু প্রথমে কিন্তু ভারতবর্ষের খোঁজ করা হয়নি। ওকে, প্রথমে খোঁজ করা হয়েছিল আমেরিকা। তো সর্বপ্রথম মানে আমাদের ইন্ডিয়ার খোঁজে বেরোয় ক্রিস্টোফার কলম্বাস। ওকে, আমরা সবাই নাম জানি কলম্বাস। সর্বপ্রথম কলম্বাস আমাদের ইন্ডিয়ার খোঁজে আসে, কিন্তু ইনি কী করেন? ভুলবশত আমেরিকায় চলে যান। তো কোথায় চলে যান? আমেরিকায় চলে যান। তো এবার এখানটা ছোট্ট একটা মজাদার গল্প আছে, সেই গল্পটা না বললেই না। তিনি যখন আমেরিকায় চলে যান, তিনি ভাবেন যে আমি ইন্ডিয়া চলে এসেছি। তিনি ভেবেছিলেন যে আমি ইন্ডিয়া চলে এসেছি, কিন্তু উনি যখন ইন্ডিয়া তো উনি আসেননি। তো উনি যখন আমেরিকায় পৌঁছে যান, ওখানে গিয়ে দেখেন ট্রাইব থাকে। সেই ট্রাইবের এখন নাম হলো রেড ইন্ডিয়ান ট্রাইব। তো উনি ভাবে আমি ইন্ডিয়া চলে এসেছি, তো তিনি তো ইন্ডিয়া আসেননি। তখন কি হয়, এই কলম্বাস যখন এই ট্রাইবেলের মধ্যে যায় না, ট্রাইবাল গ্রুপের মধ্যে যায়, তো ওই ট্রাইবরা ভাবে হয়তো আমাদের ধ্বংস করার জন্য কেউ এসেছে বা আমাদের ক্ষতি করার জন্য কেউ এসেছে। তখন কি করে, এই কলম্বাসকে মারার জন্য ওরা কি করে, এই যে এইভাবে লাঠির মধ্যে হয় না, ট্রাইবরা এইভাবে কোনো পশুকে মারার জন্য ঝুলিয়ে রেখে দেয়। তো এইভাবে ঝুলিয়ে রেখে দেয় কলম্বাসকে, ওকে পোড়াবে, ওকে মেরে ফেলবে। কিন্তু কলম্বাস একটা বুদ্ধি খাটায়। কলম্বাস বলে যে আমি হলাম গড, আমি ভগবান, তো আমাকে তোমরা মেরো না, একটু পরেই বৃষ্টি আসবে আর ওটা আমিই নিয়ে আসবো, বা একটা ফেনোমেনন হবে, ওটা আমিই নিয়ে আসবো। হ্যাঁ, সত্যি সেটা চলে আসে, কারণ কি তিনি একজন নাবিক। তো তিনি জানে যে কখন ওয়েদার চেঞ্জ হবে না হবে, তিনি বুঝতে পারেন। তো আর এই বুঝতে পারার ফলে কি সত্যি বৃষ্টি নেমে আসে। আর যেই বৃষ্টি নেমে আসে, তখন সবাই ওকে ভাবে যে গড, তো ওকে খুবই রেসপেক্ট করতে স্টার্ট করে দেয়, তো ওকে মানে গুরু মানতে শুরু করে। তখন উনি বলেছিলেন যে তুমি আমার দেশে চলো, তোমরা আমার দেশে চলো, তোমাকে আমরা ওখানে কাজ দেবো বা থাকার জায়গা দেবো, ভালো লাইফস্টাইল তৈরি করবো। যখন জাহাজে নিয়ে যায়, তখন ওদের ওখানে নিয়ে গিয়ে কলম্বাস নিজের জায়গায় নিয়ে গিয়ে কী করে, দাস করে দেয়, মানে রিভেঞ্জ নেয়। যাই হোক, তো পর্তুগিজ। নেক্সট আমরা কি বলবো? পর্তুগিজেরা আমাদের ইন্ডিয়াতে সর্বপ্রথম আসে। কোথায় আসে প্রথম? 1498 সালে ভাস্কো ডা গামা ওয়াজ দ্য ফার্স্ট টু ডিসকভার দ্য সি রুট টু ইন্ডিয়া ভায়া দ্য কেপ অফ গুড হোপ। এই কেপ অফ গুড হোপটা কোথায়? আফ্রিকার একটা একদম নর্দার্ন পার্ট, আফ্রিকার এইসব পার্ট দিয়ে, নর্দার্ন পার্ট বলছে, একদম সাউদার্ন পার্ট দিয়ে ভাস্কো ডা গামা আমাদের ইন্ডিয়াতে আসে। ওকে, তাহলে সে কোথায় পৌঁছায়? হি অ্যারাইভড অ্যাট কালিকাট ইন 1490 ডিউরিং দ্য রুল অফ কিং জামোরিন নামে একটা হিন্দু রুলার ছিল তখনকার, তো সেই টাইমটায়। তো তার সময় ভাস্কো ডা গামা গোয়াতে আসে। ওকে, উনি যে মানে শিপটা আসে, সেই শিপটার নাম হলো গ্যাব্রিয়েল শিপ। দে ওয়ার দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস টোব্যাকো অ্যান্ড ক্যাসিউ নাটস ইন ইন্ডিয়া। তারাই ছিল প্রথম যারা এই তামাকজাত যে খাবারগুলো এখন খাওয়া হয় না, সেইগুলো। আর ক্যাসিউ নাটস মিন হলো কাজু বাদাম।
ওকে, তারাই প্রথম আবিষ্কার করে। নেক্সট, আব্দুল মাজিদ ওয়াজ দ্য পারসন হু হেল্প ভাস্কো টু রিচ ইন্ডিয়া। তো আব্দুল মাজিদ বলে একজন ওখানকার লোকাল লোক যে মাছ ধরতে এসেছিলো বা কোনো একটা কিছু একটা কাজে সে ছিল, তাকে ভাস্কো ডা গামা কাজে লাগিয়ে এই ইন্ডিয়াতে এসে পৌঁছায়। তিনি কী করেন, তাকে রুট দেখায় ইন্ডিয়াতে আসার। নেক্সট, ইম্পর্টেন্ট পর্তুগিজ গভর্নর। তো আমাদের ইন্ডিয়াতে যখন পর্তুগিজরা আসলো, তো ওদের তো মেন আমাদের এখানটায় কোনো রকম কোনো সাম্রাজ্য বিস্তার ছিল না, ওরা এখানটা ট্রেড করতে এসেছিলো। তো ট্রেড করার জন্য, সব কিছু কন্ট্রোল করার জন্য তো একটা গভর্নর তো লাগবে না। তো এটা মনে রাখতে হবে যে ফার্স্ট যিনি গভর্নর ছিলেন তার নাম ছিল ফ্রান্সিসকো ডি আলমেডা। ফ্রান্সিসকো ডি আলমেডা, ইনি ছিলেন ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। ইনি ছিলেন ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। তিনি একটা পলিসি চালু করেছিলেন, সেই পলিসির নাম ছিল ব্লু ওয়াটার পলিসি, বা যাকে বলা হয় কার্টেজ সিস্টেম। তো আমাদের প্রথমে জানতে হবে ব্লু ওয়াটার পলিসিটা কী, হোয়াট ইজ ব্লু ওয়াটার পলিসি। তো দেখো, এটা আমার এলাকা, আমি এখানটায় সবার প্রথম এসে দখল করেছি। আমি তো না হয় এখানে আসলাম, কিন্তু অন্য কেউ যদি আসতে চায় তাকে কি আমি এত সহজে আসতে দেবো? হয় তাকে আমাকে ট্যাক্স দিতে হবে, আর নয় আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, কারণ তখনকার টাইমে ট্যাক্স, যুদ্ধ এইসবই চলতো। তো ইনি একটা পলিসি চালু করেছেন, ব্লু ওয়াটার পলিসি। আমরা জানি ইন্ডিয়ার এইসব জায়গায় গোয়া আছে, তো এটা অ্যারাবিয়ান সি। তো অ্যারাবিয়ান সিতে যখন অন্য কোনো ইউরোপিয়ান কোনো কান্ট্রি যখন আমাদের এখানটা ট্রেড করতে আসতো না, তখন বলতো যে এই ফ্রান্সিসকো আলমেডা বলেছিলেন যে কেউ আমাদের মানে ইন্ডিয়াতে এত ইজিলি আসতে পারবে না, কারণ প্রথম রুট আমরা আবিষ্কার করেছিলাম। যদি আসতে হয় তাহলে একটা পলিসির মধ্যে দিয়ে আসতে হবে, আর যে পলিসিটার নাম ছিল ব্লু ওয়াটার পলিসি, যার নাম কার্টেজ সিস্টেম। ওকে, নেক্সট, সেকেন্ড গভর্নর অ্যান্ড রিয়াল ফাউন্ডার, এই যে আলফোন্সো ডি আলবুকার্ক, যিনি 1509 সালে ইন্ডিয়ার সেকেন্ড গভর্নর, মানে পর্তুগিজের, মানে ভারতবর্ষে কিন্তু পর্তুগিজের সেকেন্ড গভর্নর আমাদের ইন্ডিয়াতে তৈরি হয়। তাকে রিয়েল ফাউন্ডার কেন বলা হয়? দেখো, তাকে রিয়েল ফাউন্ডার এই কারণে বলা হয়, পর্তুগিজের প্রথম গভর্নর ফ্রান্সিসকো ডি আলমেডা, উনি তো এসেছিলেন, ব্লু ওয়াটার পলিসি চালু করলেন, কিন্তু আলফোন্সো ডি আলবুকার্কে এই কারণে রিয়েল ফাউন্ডার বলা হয়, কারণ উনি টেরিটোরিয়াল এক্সপেনশন করেছিলেন। মানে কী হয়েছিল, মানে আরও জায়গা বাড়িয়েছিল, মানে অনেক ওয়্যার হাউস তৈরি করেছিল, ফ্যাক্টরি তৈরি করেছিল, মানে ওদের আমাদের ইন্ডিয়াতে যে ওরা থাকবে সেটা পার্মানেন্ট করে দিয়েছিল। ওকে, মানে খুব মজবুত করেছিল। তো সেই জন্য তাকে রিয়েল ফাউন্ডার বলা হয়। দেখো নেক্সট কী বলছে, হি ক্যাপচার্ড বানটা একটু ভুল আছে, হি ক্যাপচার্ড গোয়া ইন 1510 ফ্রম আদিল শাহ অফ বিজাপুর। তিনি কী করেন, 1510 সালে না, আদিল শাহ, বিজাপুর সুলতান কি, বাহমনি কি, এগুলো আমরা সব পড়বো। ওকে, এগুলো আমাদের মিডিয়েভাল ইন্ডিয়াতে পড়ে, মিডিয়েভাল ইন্ডিয়া একদম শেষের দিকে এগুলো আমরা পড়বো। তো ওই বিজাপুরের একজন রাজা ছিলেন, যার নাম আদিল শাহ। সেই আদিল শাহ না, তখনকার ওখানকার লোকাল রুলার ছিল, তার কাছ থেকে এই গোয়াকে ক্যাপচার করে ফেলে কে, আলফোন্সো ডি আলবুকার্ক। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি, হি অ্যাবলিশড সতী সিস্টেম। ওকে, সতী প্রথা দমন করেছিলেন, অ্যাবলিশড করেছিলেন, ভিভিআইটা। হি রিসিভড টু বিল্ড এ ফোর্ট অ্যাট ভাটকাল ফ্রম কৃষ্ণদেব রায়। বললাম না ওই যে কী বললাম ওটা, ওই যে বিজাপুর, বাহমনি সাম্রাজ্য, তারপরে যে কৃষ্ণদেব রায় যে সাম্রাজ্য ছিল। ওকে, এগুলো কিন্তু সেই টাইমের সব কিছু ব্যাপার, তো এটা আমরা মিডিয়া ডিটেলসে দেখব। তো হি রিসিভ পারমিশন টু বিল্ড এ ফোর্ট অ্যাট ভাটকাল। তিনি ভাটকালে একটা ফোর্টকে বিল্ড করার জন্য পারমিশন পেয়েছিলেন। নেক্সট, নুনো দ্য কুনহো কী করেছিলেন, মুভ দ্য ক্যাপিটাল ফ্রম কোচিন টু গোয়া ইন 1530। ওকে, তাহলে গোয়াকে ক্যাপচার কে করলো, গোয়াকে ক্যাপচার করলো আলফোন্সো ডি আলবুকার্ক, কিন্তু সেই কোচিন থেকে গোয়াকে তার ক্যাপিটাল শিফট করলো কোথায়, শিফট কে করলো, নুনো দ্য কুনহা। নেক্সট, অ্যারাইভাল অফ ডাচ রিফার্স টু নেদারল্যান্ডস। ওকে, নেদারল্যান্ডের লোকেদের ডাচ বলা হয়। ওকে, এরা তুলেছিল 1602 সালে।
আমাদের অত ডিটেলসে না এই ডাচদের অত জানতে হবে, মেনলি তো আমাদের এখানকার ইংলিশটা জানতে হবে। কিন্তু তাহলে তাহলে দাদা এই ডাচদের আমরা কি জানবো? এই যে লেখা যেটা আছে, কবে ফরমেশন হয়েছিল আর তোর ফার্স্ট ফ্যাক্টরি কোথায়। তো ডাচদের ফার্স্ট ফ্যাক্টরি কোথায়? মুসুলিপট্টনম। এটা কোথায় আছে? এপি। কোথায়? এপি, অন্ধ্রপ্রদেশ। ওকে, তো মুসুলিপট্টনম না, এটার নাম ছিল মাছলিপট্টনম, কারণ অন্ধ্রপ্রদেশে প্রচুর পরিমাণে মাছের চাষ হতো সেই টাইমটায়। কিন্তু এরা তো আর মাছলিপট্টনম বলতে পারতো না, সেই জন্য নাম হয়ে গেছে মুসুলিপট্টনম। তাহলে তারা প্রথম ফ্যাক্টরি তৈরি করেছিল মুসুলিপট্টনমে, অন্ধ্রপ্রদেশে 1605 সালে। নেক্সট আমরা দেখব অ্যারাইভাল অফ ইংলিশ। তাহলে এক্সিস্টেন্স কেম ইনটু এক্সিস্টেন্স ইন 1599। এর মানে হলো প্রথম তৈরি হয়, মানে যে এই যে ইংলিশ যে একটা মানে কী বলবো ট্রেড একটা কোম্পানি তৈরি হবে, সেটা তৈরি হয়েছিল 1509 সালে। এবং একটা রয়্যাল চার্টার রিসিভ করেছে, মানে যে লাইসেন্স যে ওরা যাবে ট্রেড করতে, সেই জন্য তো একটা সরকারের কাছ থেকে লাইসেন্স দরকার। আর সেই লাইসেন্স ওরা পেয়েছিল 31 ডিসেম্বর 1600 টু ট্রেড ইন্ডিয়া। ওকে, নেক্সট দ্য ডেন্স। তো এরা 1620 সালে দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি অ্যাট ট্র্যাঙ্কুয়েবার, তামিলনাড়ু ট্র্যাঙ্কুয়েবারে এরা তাদের প্রথম ফ্যাক্টরি খোলে। ওকে, তামিলনাড়ুতে প্রথম ফ্যাক্টরি খোলে কত সালে? 1620 সালে। নেক্সট ফ্রেঞ্চ, দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি অ্যাট সুরাট। তাদের প্রথম ফ্যাক্টরি কোথায় ছিল? সুরাটে ছিল 1688 সালে। এই ফ্রেঞ্চ না চুচুড়া, এটা চিনসুড়া বলতে, চুচুড়াতে এদের ফ্যাক্টরি ছিল, এই ফ্রান্সদের চুচুড়াতে ফ্যাক্টরি ছিল। নেক্সট এই যে ডাচ এদের শ্রীরামপুরে ফ্যাক্টরি ছিল, শ্রীরামপুর। তো এগুলো আমরা ডিটেলসে জানবো। এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, তো এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, আমরা আস্তে আস্তে জানবো। ওকে, কারণ আমরা তো প্রথম স্টার্ট করছি একদম বেসিক, আমি তো বলেছি একদম বেসিক থেকে একদম, তো সবার জন্য এটা যাতে বোঝার মতো হয়। ওকে, নেক্সট তো ফ্রেঞ্চ, দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি অ্যাট সুরাট। তা আমরা কি দেখলাম? ইংলিশ মানে ইংরেজরা এবং এই ফ্রেঞ্চরা, এরা দুজনেই না সুরাটেই প্রথম তাদের ফ্যাক্টরি স্ট্যাবলিশ করেছিল। এটা কবে? 1668 সালে। দেখো অ্যারাইভাল অফ ইংলিশ যেখানে বললাম, এই 1608 সালে না এই উইলিয়াম হকিংস, বা যাকে ক্যাপ্টেন হকিংস বলা হয়, তিনি আমাদের ইন্ডিয়াতে এসেছিল কিং জেমস ওয়ানের দ্বারা। তো তখনকার রাজা জেমস ওয়ান এই ক্যাপ্টেন হকিংসকে আমাদের ইন্ডিয়াতে পাঠায়, কিসের জন্য? যাতে একটা ফ্যাক্টরি খোলার পারমিশন পাওয়া যায়। কার কাছ থেকে? দ্য কোর্ট অফ জাহাঙ্গীরের কাছ থেকে। কারণ সেই টাইমটায় জাহাঙ্গীর মুঘলের প্রধান রাজা ছিল, মুঘল সম্রাট ছিল। ট্রেডিং স্টার্টেড অ্যাট মুসলিপট্টনম। এখনই বলবো, আচ্ছা একটু আগে তো দেখলাম আমরা সুরাটে ছিল, তাহলে মুসলিপট্টনম কেন হলো? ওয়েট, এই মুসলিপট্টনম ছিল টেম্পোরারি, 1611 সালে টেম্পোরারি। ওকে, আর পার্মানেন্ট ছিল কবে? তাহলে পার্মানেন্ট কবে হয়? সুরাটে 1613 সালে। এটা ওকে, লেখা নেই 1613। তাহলে 1611-তে মুসলিপট্টনম টেম্পোরারি, 1613-তে পার্মানেন্ট। আর 1615-তে কী হয়? এই থমাস রো, এই উইলিয়াম হকিংসের পরে একজন থমাস রো ভিজিট দ্য কোর্ট অফ জাহাঙ্গীর বাই এ শিপ, হেক্টর শিপে আসে। ইনি এসেছিলেন ওই আরও যাতে ফ্যাক্টরি খুলতে হয় তার পারমিশনের জন্যই। নেক্সট ডেন্স হলো, ফ্রেঞ্চ হলো। এবার এই যে এরা আমাদের ইন্ডিয়াতে আসে, তাহলে আমরা ট্রিক জানবো। ওকে, সে ট্রিকটা কি? এই যে PDBDF। তাহলে প্রথম পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, ডেন্স, ফ্রেঞ্চ। ওকে, এটা ট্রিক। PDBDF মানে কবে আসে আমাদের ইন্ডিয়াতে, কতগুলো ইউরোপিয়ান যেসব কান্ট্রিগুলো আছে তাদের পর মানে প্রথমে পর্তুগিজ আছে, তারপরে ডাচ আছে, তারপরে ব্রিটিশ, তারপরে ডেন্স, তারপরে ফ্রেঞ্চ। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই পর্তুগিজ সবার প্রথমে আসে আর সবার শেষেও কিন্তু পর্তুগিজ যায়। ওকে, সবার প্রথমে আসে পর্তুগিজ, আবার সবার শেষেও যায় পর্তুগিজ। তো পর্তুগিজ যখন আমাদের এখানটায় যায়, একটা আমাদের এখানটায় খুব সম্ভবত মনে আসছে না, অপারেশন পোলো, একটু দেখে নিয়ে তো, এটা আমার ঠিক মাথায়, অপারেশন পোলো
সালটা ছিল 1961। 1961 সবার শেষে যায়। ব্রিটিশরা কবে যায়? ব্রিটিশরা তো যায় 1947 সালে। তাহলে পর্তুগিজরা সবার প্রথমে এসেছিলো, সবার শেষে গেছিলো। ওকে, এবার এরা যে আমাদের ইন্ডিয়াতে এসেছিলো, তো এতগুলো ট্রেডিং কান্ট্রি সবাই তো আর একসঙ্গে ট্রেড করেনি। হ্যাঁ, ট্রেড তো করেছে সবাই একসঙ্গেই, কিন্তু আমরা জানি আলটিমেটলি ইংরেজরাই কিন্তু সব থেকে বেশি চুষেছে আমাদের ওয়েলথকে ড্রেন করে সব থেকে বেশি ইংরেজরা। তো ইংরেজরা কি এমনি এমনি আমাদের ভারতবর্ষে এত কাল ধরে রাজত্ব করে গেল? না, তাদের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ব্যাটেল হয়েছিল। ওকে, কিছু ব্যাটেল হয়েছিল, সেই ব্যাটেলগুলো আমাদের ভিভিআই আমাদের জানতে হবে। সবার আগে হয়েছিল ব্যাটেল অফ সোয়ালি। 1612 সালে হয়েছিল ব্যাটেল অফ সোয়ালি। তাহলে সোয়ালির যে যুদ্ধটা হয়েছিল সেটা কার সঙ্গে হয়েছিল? সোয়ালির যুদ্ধটা হয়েছিল সুরাটে হয়েছিল। এটা পর্তুগিজ এবং ইংরেজদের সাথে হয়েছিল। আর পর্তুগিজ তখন কিন্তু, ইংরেজ যখন মানে খুব একটা ক্ষমতায় আসেনি, তার আগে পর্তুগিজ কিন্তু সবচেয়ে বেশি ক্ষমতায় ছিল। তাহলে পর্তুগিজ আর ইংরেজদের মধ্যে সোয়ালির যুদ্ধ হয়েছিল, সুরাটে হয়েছিল, অবশ্যই ইংরেজ জিতেছিল। ওকে, নেক্সট ব্যাটেল অফ বেদরা। যাকেই বলা হয় বেদরা, সেটাই হলো চিনসুরা বা চুচুড়া, সেটাই হলো হুগলি। এটা হয় 1759 সালে। 1759 সালে কী হয়? ব্যাটেল অফ বেদরা বা চিনসুরা আর হুগলি। এই যে আমি এতবার বলি না যে ব্যাটেল অফ বেদরা, ব্যাটেল অফ চিনসুরা, ব্যাটেল অফ হুগলি, এতবার এই কারণে বলি কারণ আমি লক্ষ্য করেছি যতবার কোনো কিছুকে আমরা রিপিটেডলি উচ্চারণ করব না, সেটা আমাদের মাথার মধ্যে গেঁথে যায়। নেক্সট ব্যাটেল অফ বেদরা আর চিনসুরা আর হুগলি 1759 সালে, সেখানেও ব্রিটিশ ডিফিট করে দিয়েছিল কাদের? ডাচদের। এখানেও ব্রিটিশ জিতে গেল। তাহলে আমরা দুটো যুদ্ধ এখন দেখলাম, ব্যাটেল অফ সোয়ালি, ব্যাটেল অফ বেদরা, দুটোতেই কিন্তু ইংরেজরা জিতে গেল। নেক্সট এর একটা রিমেনিং পার্ট আছে, মানে এরপরে ফ্রেঞ্চদের সাথে অনেক যুদ্ধ হয়। ওকে, তো ফ্রেঞ্চদের সঙ্গে যুদ্ধ হওয়ার কারণ তো আছে, যুদ্ধ তো অবশ্যই হবে, কিন্তু তার কারণ কিছুটা হলেও আমাদের ইন্ডিয়ার বাইরে। ওকে, ইন্ডিয়ার এই কারণে বাইরে, ওটা পরে নেক্সট ভিডিওতে জানবো। তো কর্ণাটিক ওয়ার, যে ব্রিটিশ এক্সপেনশনে বাংলাতে কী করে আসলো আমাদের ব্রিটিশরা, অ্যাংলো মাইসুর ওয়ার, তারপরে শিখ আফগান, অ্যাংলো মারাঠা ওয়ার, এগুলো আমরা সব দেখবো। কর্ণাটিক ওয়ার, যাকে আমরা বলছি এই যে মানে যাকে আমরা বলবো যে ফ্রান্সের সঙ্গে আমাদের ব্রিটিশদের যে যুদ্ধগুলো হয় সেগুলো আমরা এখানে দেখবো। ফার্স্ট কর্ণাটিক ওয়ার, সেকেন্ড কর্ণাটিক ওয়ার, যেখানে টিটি অফ আইলা চ্যাপেলি আমরা দেখতে পাবো, যেখানে আরডিআরের যুদ্ধ, আম্বারের যুদ্ধ দেখতে পাবো, ব্রিটিশ এক্সপেন্স বাংলাতে পলাশির যুদ্ধ দেখতে পাবো। তা পলাশির তারপরে আমরা দেখবো কি বক্সারের যুদ্ধ দেখবো, অ্যাংলো মাইসোর যেখানটা তোমার টিপু সুলতান, হায়দার আলী, এখানে দেখতে পাবো কী করে হায়দার আলী প্রথমে কিন্তু ব্রিটিশে হারিয়ে দিয়েছিল, অবাক কাণ্ড। সেখানে কিন্তু হায়দার আলীর ব্যাপারে আমরা দেখবো, টিপু সুলতানের ব্যাপারে আমরা দেখবো। ওকে, ডিটেলস আমরা পড়বো। এই শিখের আমরা সব কিছু দেখবো। হ্যাঁ, মানে কী করে শিখদের সঙ্গে ইংরেজরা যুদ্ধ করেছিল বা আফগানদের সাথে কী করে করেছিল, আমার ডিটেলসে দেখবো। তার মধ্যে এই যে সবগুলো কিন্তু ভিভিআই, তো একটা ক্লাসের মধ্যে সব কিছু করার ক্লাসটাও প্রচুর বড় হয়ে যায়, আর একটু বুঝতেও প্রবলেম হয়, কারণ আমরা বেসিক থেকে স্টার্ট করছি, তাই না? তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই এগুলো সব দেখব, কিন্তু রিকোয়েস্ট একটাই, তোমরা যদি নেক্সট ভিডিও চাও প্লিজ কমেন্ট বক্সে লিখো যে হ্যাঁ এই নেক্সট ভিডিওতে এটা আমাদের দরকার। আর যেটা দরকার, যে ভিডিও দরকার বা যে চ্যাপ্টার দরকার, আমি তো সব চ্যাপ্টারই করাবো, কিন্তু যে চ্যাপ্টার একটু আগে দরকার, বুঝতে প্রবলেম হয়, তো অবশ্যই আমাকে জানিও। আর প্লিজ এটাও আমাকে বলো যে ম্যাথেরও কোনো প্রবলেম থাকলে বলো, আমি একদম ফার্স্ট থেকে স্টার্ট করে দেবো ম্যাথ। অ্যাকচুয়ালি একা এই সবগুলো এডিটিং করা, আবার মানে এডিটিং তো কিছুই না, যেটা পারি যতটা চেষ্টা করি। তো এগুলো একা করা হয়, তো একটু লেট হয়, আমাকেও পড়াশোনা করতে হয়। সো থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে। ভালো বা খারাপ যেটা লাগুক প্লিজ কমেন্ট বক্সে লিখো। ওকে।